তুরস্ক অনেক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এবং তারা নিজস্ব বিমানও তৈরি করছে, মিসাইল এবং অন্যান্য আর্মামেন্টে তারা অনেক এগিয়ে গেছে। ইরান, ইরানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের জনশক্তিটা হচ্ছে আসলে খুব কর্মক্ষম। ইরানের আয়াতুল্লাহ খামেনি আর তুরস্কের এরদোয়ানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আবার কেউ কেউ এরদোয়ানকে সুরেশ্বর বলছে। যেভাবে হোক তাদের নিয়ে একটা হাইপ আছে। প্রশ্নটা হচ্ছে যে আসলে তারা মুসলিম বিশ্বের জন্য কি। নাম্বার দুইটা হলো যে আরব কান্ট্রি তো অনেক অনেক দেশ রয়েছে, প্রভাবশালী দেশও আছে, কিন্তু এরদোয়ান বা খামেনির মতো নেতা বা সাদ্দাম গাদ্দাফিদের মতো নেতা অন্যান্য কান্ট্রিতে হয় না কেন, নাকি হতে দেওয়া হয় না? এটা এটা আমাদেরকে এটা বুঝতে হবে, আমাদের মুসলিম দেশগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চা প্রায় নেই এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরেও সে আবার স্বৈরাচার হয়ে যায়। আমাদের দেশের উদাহরণ আছে। তো এই একটা কারণ। এবং নেতার যে এক নেতা চলে যাবে, স্বাভাবিক প্রক্রিয়ায় আর এক নেতা আসবে, এই জিনিসগুলো খুব একটা বেশি গড়ে ওঠেনি এবং খুব নিকট ভবিষ্যতে গড়ে ওঠার যে সম্ভাবনা সেটাও দেখা যাচ্ছে না। আবার এদিকে তুরস্ক অনেক বেশি এখন আমেরিকা, এই যে সেদিন দেখলাম কয়েকদিন আগে যে তুরস্কের সাথে আবার প্রেসিডেন্ট ট্রাম্প মিটিং করেছেন, কারণ তুরস্ককে পাকিস্তান আমেরিকার এখন দরকার হয়ে পড়েছে। কারণ আমেরিকা চেষ্টা করছে যে ওই যে আজারবাইজানে তার প্রভাব বিস্তার করার জন্যে, এবং যাতে রাশিয়া এবং ইরান এবং চায়না মিলে তারা যে একটা ইকোনমিক করিডর, নর্থ সাউথ ইকোনমিক করিডর চেষ্টা করছে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্যে আজারবাইজানকে তারপর সঙ্গে নিয়েছে। এই আজারবাইজান ছিল পূর্বে একটা সোভিয়েত রিপাবলিক। তো আবার আর্মেনিয়াকেও সাথে নেওয়ার চেষ্টা করছে। আর্মেনিয়ার সাথে ইয়ার সীমান্ত আছে, অর্থাৎ কাস্পিয়ান সি দিয়ে যে নর্থ সাউথ করিডোর হওয়ার কথা, সেইটা বাধাগ্রস্ত করার জন্য এগুলো করার চেষ্টা করছে। এখানে তুরস্কের একটা ইন্টারেস্ট আছে। তাহলে মধ্য এশিয়ার দেশগুলোকে তুরস্ক, ওখানে কিন্তু অনেক তুর্কি ভাষাভাষী লোক আছে, সো তাদের সাথে একটা সমন্বয় হলে তুরস্ক লাভবান হতে পারে। এখন একটা দেশের একটা নির্দিষ্ট সময়ে তাদের লাভ আর মুসলিম উম্মার লাভ, এই দুটো জিনিস হচ্ছে ভিন্ন জিনিস এবং সেটা তারা এইভাবে দেখে না। এবং আমরা বলি মুসলিম উম্মার কথা বলি, কিন্তু আসলে প্রত্যেক দেশ তার নিজের নিজের ওই বিশেষ সময়ে অর্থাৎ টাইম ফ্রেমে তাদের স্বার্থটা কী সেটা হিসেবে বিবেচনা করে এবং এই বিবেচনার ক্ষেত্রেও আবার অনেক ভুল করে, একটু দূরদর্শী পরিকল্পনা একটু কম। তাহলে মুসলিম দেশগুলোর যে গণতান্ত্রিক চর্চার অভাব, এবং আমার কাছে মনে হয় না যে তারা খুব বেশি নিজেদেরকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে, অ্যাকসেপ্ট দুটো দেশ আমার কাছে, চারটা দেশ আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট। এখন আর মিশ্রকে ধরলে পাঁচটা হয়, যেমন তুরস্ক অনেক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এবং তারা নিজস্ব বিমানও তৈরি করছে, মিসাইল এবং অন্যান্য আর্মামেন্টে তারা অনেক এগিয়ে গেছে। ইরান, ইরানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের জনশক্তিটা হচ্ছে আসলে খুব কর্মক্ষম। তাদের প্রাকৃতিক সম্পদ আছে, শুধু তেল গ্যাস না, তাদের তেল গ্যাস ছাড়াও আবার এখানে লিথিয়াম পাওয়া গেছে। চিন্তা করো, আর হচ্ছে 9 কোটি দেশ, এরা সবাই উচ্চশিক্ষিত, শিক্ষায় হার অনেক বেশি এবং তারা ওই যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। কারণ এত বেশি স্যাংশনের মধ্যে পড়ে গিয়েছিল, তারা শিক্ষা ব্যবস্থাটাকে, আমি এটা হিসাব করে দেখলাম যে প্রায় 40%-এর উপরে তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ে। ইরানের অর্জনের মধ্যে একটা হচ্ছে অনেকগুলো প্যারামিটারে তারা বিশ্বমানের প্রথম 10টার মধ্যে চলে গেছে স্টেম সেল রিসার্চে। তো এর ফলে হয়েছে কি যে ইরানের যে উন্নতিটা হয়েছে, আবার এদিকে তুরস্ক, ইরান, আবার ওই আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে মিশর। তো এর ছাড়া ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও তুলনামূলকভাবে অন্য দেশের থেকে উঠে আসছে। আর পাকিস্তানের কথা আমরা বিভাগভাবে আলোচনা করেছি। তো এইগুলো আছে, কিন্তু সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যে সবাই একত্রিত না হলে হবে না, যেভাবে ন্যাটো হয়েছে। এখন এই যে সৌদি আরব এবং পাকিস্তানের এইটা ন্যাটোর আদলে
মুসলিম ন্যাটো হবে কিনা অনেকে বলছে, তো কতটুকু হবে কিনা আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, খামেনির কথা যে বললাম বা এরদোয়ান, আচ্ছা, তারা স্বৈরাচার নাকি আসলে আদৌ? আমি মানে এটা কি পশ্চিমা গণমাধ্যমগুলো তারা যারা চিন্তা করে তাদের পক্ষে না হলে এই ধরনের অভিযোগ দিয়ে শুরু করে। আপনার তুরস্কে তো একবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে তারা, সুতরাং এখানে তো কোনো মানে এরদোগানকে কিভাবে আপনি একনায়ক বলবেন? উনি প্রত্যেকবারই তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তুরস্কের অনেক শিক্ষিত জনগোষ্ঠী। আর খোমেনি তো হ্যাঁ তারা উনি হচ্ছে ধর্মীয় নেতা, কিন্তু উনি একটা ধর্মীয় কাউন্সিল হেড করেন এবং ধর্মীয় কাউন্সিলের পরামর্শ করে উনি সার্বিক সিদ্ধান্ত নেন, উনি তো একক সিদ্ধান্ত নেন না। এবং এই যুদ্ধের মধ্যে যেমন ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ, সরি ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হলো, তখন খোমেনি বলছেন যে আমার জীবনের জন্য আমি শঙ্কিত নই, তোমরা তোমাদের কাজ করো, সম্মিলিতভাবে দেশকে রক্ষা করো, এই জাতীয় কথা বলেছেন। সুতরাং উনি ওনার জন্য খুব একটা বেশি মানে জীবনের জন্য উনি খুব একটা বেশি ইয়ে করেন না।